হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভ, তোমাদের বন্ধু, দাদা অথবা ভাই, যার যেটা ভালো লাগে বলতে পারো। আমি চাকরির পরীক্ষার ম্যাথস ও রিজনিং শেখাই। আজ 21শে ডিসেম্বর 2025 কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষায় যে 30টা অঙ্ক এসেছিল, সেই 30টা অঙ্কের স্মার্টেস্ট আর এক্সাম ওরিয়েন্টেড মেথডের সমাধান এখন করাবো। প্রথম প্রশ্ন বলছে, দুইজন স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে। ওই কাজটি চারজন স্ত্রীলোক বা ছয়জন বালক এখানে এবং আছে, চারজন স্ত্রীলোক এবং ছয়জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে। টাইম জানতে চেয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারে আমরা জানি টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কিন্তু এই অঙ্কটায় ডিজিটগুলো এমন দেওয়া আছে যে টোটাল ওয়ার্ক বের না করেও কিন্তু অঙ্কটা করা সম্ভব। প্রথম লাইনে আছে দুইজন স্ত্রীলোক বা তিনজন বালক একটা কাজ 48 ঘন্টায় করে। তার মানে দুইজন স্ত্রীলোক বা মহিলা বলতে পারি, ওম্যান, তাদের এফিসিয়েন্সিটা নিশ্চয়ই তিনজন বালক মানে তিনজন বয়ের সাথে সমান। কেন? কারণ দুইজন মহিলা যে কাজটা 48 ঘন্টায় করছে, তিনজন বালকও সেই কাজটা 48 ঘন্টাতেই করছে। অর্থাৎ দুইজন মহিলা আর তিনজন বালকের এফিসিয়েন্সিটা সমান। পরবর্তী ক্ষেত্রে বলছে ওই কাজটা চারজন মহিলা আর ছয়জন বালক কতক্ষণে করবে, কত ঘন্টায় শেষ করবে। তো তিনজন বালকের এফিসিয়েন্সি যদি দুইজন মহিলার সাথে সমান হয়, তাহলে ছয়জন বালকের এফিসিয়েন্সি নিশ্চয়ই চারজন মহিলার সাথে সমান হবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন চারজন স্ত্রীলোক এবং ছয়জন বালক বলেছে, সেই ক্ষেত্রে আমি ধরতে পারি যে চারজন স্ত্রীলোক মানে চারজন ওমেন প্লাস ছয়জন বালক না ধরে আমি সেটাকে চারজন ওমেন ধরলাম আবার। তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কাজটা করছে 8জন ওমেন। প্রথমে প্রথ- আচ্ছা, সাইডে লিখি। প্রথমে দুইজন ওমেন কাজটা করছিল 48 ঘন্টায়। এখন 8জন ওমেন কাজটা কতক্ষণে করবে। আমরা জানি যে এফিসিয়েন্সি আর টাইমের ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স প্রপোর্শন। তাহলে এফিসিয়েন্সিটা যদি 4 গুণ হয়, তাহলে সময়টা 4 ভাগ হয়ে যাবে। অর্থাৎ 4 দিয়ে 48কে কাটলে 12। তার মানে চারজন স্ত্রীলোক আর ছয়জন বালক ওই কাজটা করবে 12 ঘন্টায়। অপশন বি কারেক্ট। পরের প্রশ্নতে আছে, যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং x-5 হোল স্কোয়ার প্লাস x-y হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, ওয়াই এর মান কত। সরাসরি সমাধানে আসি। এই যে দেখো, যে এই একটা ব্র্যাকেট হোল স্কোয়ার আবার প্লাস দিয়ে একটা ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আছে, এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়। আমরা জানি যে দেখো, যখন আমরা কোনো জিনিসের স্কোয়ার করি, সেটা দুটো ভ্যালু দিতে পারে, হয় সেটা 0 হবে আর নয়তো সেটা কোনো পজিটিভ নাম্বার হবে। তাহলে যেহেতু এখানে দুটো জিনিসের হোল স্কোয়ারের ভ্যালু 0 আছে, সেটা কিভাবে হওয়া সম্ভব? হতে পারে যে এটা দুটোই 0, আর নয়তো হতে পারে যে এটা দুটোই কোনো পজিটিভ নাম্বার। এটা তো নেগেটিভ নাম্বার হতে পারে না, কারণ এরা স্কোয়ার নাম্বার, মানে এদের হোল স্কোয়ার আছে, মানে এটা স্কোয়ার নাম্বার। যেটা প্রথমে বললাম যে স্কোয়ার নাম্বার কখনোই নেগেটিভ হতে পারে না, হয় 0 নয় পজিটিভ। তাহলে এদের দুটোকে যোগ করে 0 কখন পাবো? দুটো পজিটিভ নাম্বারকে যোগ করে কি 0 পাওয়া সম্ভব? একটা পজিটিভ বা একটা নেগেটিভ হতে হবে, যদি ইকুয়াল ভ্যালু হয় তখন 0 হবে। এবার যেহেতু দুটো পজিটিভ নাম্বার যোগ করে 0 হচ্ছে, তার মানে তারা মাস্ট বি 0, মানে তাদের আলাদা আলাদা করে ভ্যালুটাও 0ই হবে। 0 + 0 সেখান থেকে 0 হতে পারে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে x-5 এর হোল স্কোয়ার মানে 0। তাহলে এখান থেকে বের করতে পারো x = 5। এবার তারপরে যেটা আছে x-y হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে তো বের করতে পারি যে x = y। এবার x এর ভ্যালু যেহেতু 5 বেরোলো, তার মানে y এর ভ্যালু 5 হবে। অর্থাৎ অপশন সি কারেক্ট। বলছে 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো। ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? আচ্ছা, দুই রকম আলাদা আলাদা দুধ আছে, তাদের দাম দিয়ে দিয়েছে, তাদের পরিমাণ দিয়ে দিয়েছে, গড় দাম জানতে চাইছে মিশ্রণের। তার মানে সরাসরি আমরা যে গড় করি সেই গড় করলেই হয়ে যাবে, বিশেষ কোনো ঝামেলা নেই। 42 লিটার দুধ আছে, সেটা নেব 25, সরি, হ্যাঁ 42 লিটার দুধ, সেটা প্রতি লিটারের দাম 25 টাকা। তাহলে ওই 25 টাকা দরের 42 লিটার দুধের দাম কত, দুটোকে গুণ করলে পেয়ে যাবো। তারপরে আবার 28 লিটার দুধ নেওয়া হয়েছে, যেখানে প্রতি লিটারের দাম 40 টাকা, তাহলে সেটাও মোট দামটা পেয়ে যাবো। এবার এই যে 25 টাকা দামের 42 লিটারের মোট দাম এটা, আর 40 টাকা দামের 28 লিটারের মোট দাম এটা, যখনই এই দুটো দামকে আমি যোগ করছি, তার মানে তখনই আমি সমস্ত দুধের মোট দামটা পেয়ে যাচ্ছি। এবার মোট দামকে আমি যদি মোট দুধের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে গড় দামটা পেয়ে যাব, প্রতি লিটারের গড় দাম মিশ্রিত দুধের। তাহলে এখানে প্রথমে ছিল 42 লিটার দুধ, তারপরে ছিল 28 লিটার দুধ, তার মানে 42 প্লাস 28 অর্থাৎ 70। এবার এত বড় সংখ্যা গুণ করলে তো সমস্যা হয়ে যাবে, একটা কাজ করা যাক। এই যে নিচে 70 আসলো, এটাকে আমি দুটোতেই ভেঙে দিচ্ছি। উপরে আছে 42, বাদিকে 42 গুণ 25, এটাকে 70 দিয়ে ভাগ করে দিলাম। এই যে এখান থেকে 70 পাচ্ছি, 42 প্লাস 28 প্লাস ওইদিকে আছে 28 গুণ 40, এটাকেও 70 দিয়ে ভাগ করে দিচ্ছি। কারণ যেহেতু 70 দিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে, এভাবে সুবিধা হবে, পুরো গুণটা করে যোগ করবো, 70 দিয়ে ভাগ করবো, অনেক লেন্দি হয়ে যাবে। 14 দিয়ে কাটলাম 3, 14 দিয়ে কাটছি 5, 5 দিয়ে 25কে কাটলে 5, এখানে শূন্য শূন্য কেটে গেল, 7 দিয়ে 28কে কাটলে 4। তাহলে প্রথমে থাকছে 3 × 5 = 15, তারপরে থাকছে 4 × 4 = 16, তাহলে অ্যান্সার হবে 31। অর্থাৎ প্রতি লিটার দুধের দাম 31 টাকা। অপশন এ কারেক্ট। বলছে
যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 62.5 স্কয়ার সেমি হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত? দেখো এই পাশে একটা ছবি নেওয়া আছে, যেখানে একটা আয়তক্ষেত্রের একটা কর্ণ টানা আছে। এই প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10। এই যে ধরো কর্ণটাকে আমরা ডায়াগোনাল বলি ডি ধরলাম, ডি মানে এখানে দেওয়া আছে 10। এবার এই যে বড় দিকটা এটাকে আমরা লেন্থ বলি, এটাকে এল লিখলাম, ছোট দিকটাকে ব্রেথ বলি, প্রস্থ, সেটাকে বি লিখলাম। তাহলে এই প্রশ্ন যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আছে, এই যে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা, এই কর্ণটা টানার পরে মনে হচ্ছে না যেটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার হয়। তাহলে এই ছবি অনুযায়ী আমি এখানে বলতে পারি যে লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার ইকুয়াল টু ডায়াগোনাল বা কর্ণের স্কয়ার, মানে যেটা মানে 10-এর স্কয়ার হবে, আমি একবারে 100 লিখে দিলাম। এবার প্রশ্নে বলছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 62.5 স্কয়ার সেমি। আর আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 62.5 দেওয়া আছে। প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? দৈর্ঘ্য প্রস্থের যোগফল মানে লেন্থ প্লাস ব্রেথ, এল প্লাস বি এর মানটা বের করতে হবে। যেহেতু এখানে দুটো জিনিস স্কয়ারের যোগফল আছে, তাহলে এটাকে আমি ওই এটাকে এ স্কয়ার এটাকে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা থেকে এ প্লাস বি বের করতে পারি। মানে আমি বলতে চাইছি যে এটাকে এইরকম ফর্মুলায় ভেঙে নিলাম, এল প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 LB ইকুয়াল টু, ডান দিকে 100 আছে, 100 থাকলো। এই এল প্লাস বি এর ভ্যালুটাই আমার লাগবে, এটাকে আমি এভাবে রেখে দিলাম। আর এই -2 LBটাকে আমি এদিকে নিয়ে আসলে +2 LB হয়ে যাবে, কিন্তু এখানে অলরেডি 100 আছে, প্লাস 2 ইন্টু এই যে এলবিটা, এলবি মানে আছে 62.5। তাহলে এখানে হয়ে গেল 100 প্লাস 62.5, 62.5, তার মানে 120 আর 5 125। তাহলে এইদিকে পেয়ে গেলাম 225। লেন্থ প্লাস ব্রেথের হোল স্কয়ার মানে যদি 225 হয়, তাহলে লেন্থ প্লাস ব্রেথ মানে কত হবে? 225 এর রুট মানে 15 হবে অ্যান্সার। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হলো 15। অপশন ডি কারেক্ট। পরবর্তী প্রশ্ন বলছে এর মান নির্ণয় করো। তো এই যে 4 আছে, এটাকে আমি 2 এর পাওয়ার 2 আকারে লিখতে পারি, আবার তার মাথায় আছে 1/3। তারপরে ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা এই যে ভাগ আছে, ভাগটাকে না আমি একবারে নিচে নিয়ে আসি, সুবিধা হবে। 9, 9 এর পাওয়ার আছে 1/4, তাহলে 9 কে আমি 3 আকারে লিখতে পারি। মানে 4 কে 2 বানালাম, 9 কে 3 বানালাম, তার কারণ কাটাকাটি করতে সুবিধা হবে, বেস গুলো সেম হলে কাটাকাটি করা যায়, সূচকের নিয়ম। তাহলে এখানে 9 কে আমি 3 এর স্কয়ার লিখলাম, আর পাওয়ার আছে 1/4। এবার এটাকে একটু সিম্পলিফাই করি, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, সূচকের নিয়ম। গুণ হলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু, আচ্ছা গুণ যেহেতু আছে ব্র্যাকেটের কোনো কাজ নেই, ব্র্যাকেট আমি তুলেই দিলাম, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, টোটালটা ডিভাইডেড বাই এই জিনিসটা। এবার দেখো এখানে আছে 2, এখানে আছে 1/4, এই দুটো যখন আমি গুণ করবো, এই 2 এর সাথে এই 4 কেটে গিয়ে একটা 2 পড়ে থাকবে না? তার মানে এটাও কিন্তু হয়ে গেল 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/2। এটার সাথে এটা কেটে গেল, পড়ে থাকলে এই দুটো জিনিস। বেস সমান পাওয়ার আলাদা, গুণ করার সময় সূচকের নিয়মে কি হয়, পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার 1/3, পাওয়ার দুটো যদি যোগ করি 2/3 আর 1/3 যোগ করলে 3/3 হয়। আর 3/3 মানে 1, তাহলে 3/3 মানে যদি 1 হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে অপশন বি কারেক্ট। কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে 25% হ্রাস করা হলো, দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হলে প্রকৃত মূল্য কত? এক্স ধরে নাও, একবারে হয়ে যাবে, বা ব্যাকওয়ার্ড প্রসেসে করে দিলেও চলবে। ধরে নাও দ্রব্যটার প্রকৃত মূল্য এক্স। প্রথমে 20% যখন ডিসকাউন্ট দেওয়া হবে, তখন সেটার দাম দাঁড়াবে 80%, তাহলে এক্স এর 80% বের করলাম। তারপরে আবার 25% দাম কমে গেলে বর্তমানে পড়ে থাকবে 75%, তাহলে 75% বের করলাম। বলছে এইবার এটা দাম দাঁড়ালো 45 টাকা, তাহলে টোটালটা ইকুয়াল টু 45। সলভ করো, এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 100 কে কাটলে 25, 25 দিয়ে 75 কে কাটলে 3, 3 দিয়ে এই 45 কে কাটলে 15। তাহলে পড়ে থাকলো এক্স। আর এই যে এখানে একটা 5 আছে, এই 5টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 15-র সাথে 5 গুণ হলে 75, এক্স এর মান 75, অর্থাৎ এর প্রকৃত মূল্য 75। অপশন ডি কারেক্ট। কোন সংখ্যার 10% 1280-র 12.5%-এর সমান? তো কোন সংখ্যা মানে আমি এক্স ধরলাম, এক্স এর 10% মানে 1280-র 12.5%-এর সাথে সমান 10%। আর এদিকে বলছে 1280-র 12.5%-এর সমান। আচ্ছা এই 12.5%-কে পার্সেন্টেজে কনভার্ট করলে 1/8 হয়, ভগ্নাংশে কনভার্ট করলে জানো অনেকে নিশ্চয়ই, সেটা সরাসরি বসিয়ে দিলে হয়ে যায়। আর যদি কেউ না জানো তাহলে কি করবে, 12.5% মানে নিচে তো 100 আসবে, এবার 12.5-কে কনভার্ট করো, চেঞ্জ করো। 12.5-কে কি বলতে পারি, 25/2, তাহলে 25/2 মানে উপরে 25 নিচে একটা 2, এভাবেও লিখতে পারো। 25 দিয়ে 100-কে কাটলাম 4, এই যে আবার 1/8 চলে আসলো, যেটা আমি প্রথমে বলছিলাম। তাহলে এই যে নিচে 4 দুগুণে 8, টোটালটাকে একসাথে এর সাথে কেটে দিচ্ছি, 128, 8 দিয়ে কাটলে হয় 16, এখানে একটা শূন্য। তাহলে এই একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, এক্স ইকুয়াল টু এই 10 এদিকে গুণ হয়ে গেলে 1600। কোন সংখ্যার, এটা চেয়েছিল, আমি ধরেছিলাম এক্স, তার মানে সংখ্যাটা হলো 1600। তাহলে অপশন ডি কারেক্ট।
কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা। যদি ডিলার পরপর 20% ও 5% ছাড় দেয়, তবে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যায়? মানে তুমি একটা টিভি কিনতে গেছো, দেখছো তাতে দাম লেখা আছে 18,500 টাকা। এবার তোমাকে দোকানদার বললো প্রথমে প্রথমে 20% ছাড় দিল, তারপরে আবার 5% ছাড় দিল, তাহলে তুমি এখন ওটা কত টাকায় পাবে? তাহলে 18,500, 20% যদি ছাড় পাই তাহলে এখন দাম হয়ে যাবে তার 80%। আবার যদি 5% ছাড় পাই দাম হয়ে যাবে 95%। তাহলে এখন দামটা কত দেখি। দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 95 কে কাটলে 19। লাস্টে শূন্য আসবে, সব কটাতেই শূন্য, ইউনিট ডিজিটে হচ্ছে না। তাহলে গুণ করে দেখতে হবে, ইউনিট ডিজিটে যদি না হয়। 19 দিয়ে গুণ করলে বড় হয়ে যায়। আচ্ছা 4 দিয়ে এটাকে গুণ করি, পরে 19 দিয়ে গুণ করে দেবো। 4 5 20 শূন্য, হাতে 2, 4 18 72 আর 2 74। এটাকে গুণ করব 19 দিয়ে, লাস্টে একটা শূন্য চলে আসলো। 4 19 76 6, হাতে থাকলো 7, 7 19 কত হয়? 133। 133 আর 7 140, 140 তার মানে 14,060। হ্যাঁ, এই তো অপশন এ। আচ্ছা একটা সরল আছে, সরাসরি উত্তর বসাই। 18 ভাগ, দেখো ব্র্যাকেটটাকে সমাধান করে নিই, সুবিধা হবে। 2 এর 6, আমরা জানি যে ওই বিওডি এম এস বদমাস রুলে কি হয়, এর বা অফ এর কাজটা আগে হয়। তো যেহেতু এখানে যোগ বিয়োগ আবার এর আছে, এর কাজটা আগে হবে, তাহলে 2 এর 6 মানে এটা হয়ে যাবে 12। -4 + 12, -4 + 12 থেকে কি পাবো? 8 পাবো। গুণ, এখানে 6 থেকে 3 বাদ দিলে হবে 3, 3 কে 5 দিয়ে গুণ করলে হবে 3 5 15। তাহলে 18/8 গুণ 15। যেহেতু গুণের আগে ভাগের কাজ হয় তাই এভাবে ভাগটা করে নিলাম। আচ্ছা 2 দিয়ে কাটা যাচ্ছে 9, 2 দিয়ে কাটলে 4, আর কিছুই থাকছে না 4। আচ্ছা অপশনে সব কটাই 4, গুণ করে দেখতে হবে। 9 গুণ 15 135, 135, 135/4, অপশন ডি কারেক্ট। একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছাতো? দেখো রেশিও মেথডে করার আগে এর একটা ছোট্ট কনসেপ্ট বুঝিয়ে নিই, বেশিরভাগ জন জানোই হয়তো। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা হয়, ডিস্টেন্স মানে ডিস্টেন্স যদি স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, তখন আমরা এই ইকুয়েশনটা থেকে বলতে পারি যে যদি এটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড আর টাইমটা ইনভার্স প্রপোর্শন, মানে স্পিড প্রপোর্শনাল টু 1/t। মানে একটা ইজি এক্সাম্পল দিয়ে বলি, ধরো তোমরা দুই বন্ধু একটা নির্দিষ্ট ডিস্টেন্স পার করবে, দুজনেই সেম দূরত্ব যাবে, ধরো বাইকে যাচ্ছ, তাহলে যে বেশি জোরে বাইক চালাবে সে তাড়াতাড়ি পৌঁছাবে, আর যে আস্তে বাইক চালাবে সে দেরিতে পৌঁছাবে। তার মানে স্পিড যার বেশি টাইম তার কম, আর স্পিড যার কম টাইম তার বেশি, তাহলে স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে বলছে একটা ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগে 14 ঘন্টায় পৌঁছায়। নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগ মানে কি? মানে যদি নিজস্ব গতিবেগটা 7 হয়, মানে যেহেতু এখানে লেখা আছে নিজস্ব গতিবেগের, মানে নিজস্ব গতিবেগের সাথে এখনকার গতিবেগের তুলনা হচ্ছে, তার মানে এই যে 4/7 এর মধ্যে নিচে নিচে যেটা আছে, মানে আমরা জানি ভগ্নাংশে হর যেটা, সেটার সাপেক্ষে কোনো কিছুকে প্রকাশ করা হয়। তাহলে নিজস্ব গতিবেগের সাপেক্ষে যেহেতু ভগ্নাংশটা প্রকাশিত, তার মানে নিচে যেটা আছে এটা নিজস্ব গতিবেগ। ধরো আমি লিখছি যে প্রেজেন্ট মানে বর্তমান স্পিড, আর হচ্ছে স্বাভাবিক যে গতিবেগটা, স্বাভাবিক ইউজুয়াল স্পিড। এবার স্পিডের রেশিওটা লিখি, তাহলে বর্তমান গতিবেগ হচ্ছে 4, আর ইউজুয়াল স্পিড মানে স্বাভাবিকভাবে যে গতিতে যায় সেটা হচ্ছে 7। এবার প্রথমে যেটা বোঝালাম যে একই দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে স্পিড আর টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স প্রপোর্শন। তাহলে যেহেতু ট্রেনটা একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করছে, তাহলে ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে স্পিডের রেশিও 4:7, টাইমের রেশিও হয়ে যাবে 7:4। অর্থাৎ বর্তমান যে স্পিড 4 নিয়ে চলছে সেই ক্ষেত্রে টাইম লাগবে 7, কিন্তু প্রশ্নে বলছে বর্তমানে নাকি টাইম লাগে 14। তাহলে 7 যেটা আমার রেশিওতে বেরোচ্ছে সেটা আসলে 14। তার মানে রেশিও থেকে রিয়েল ভ্যালুতে যেতে গেলে 2 দিয়ে গুণ। বলছে স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে পৌঁছাতো, তাহলে স্বাভাবিক বেগে গেলে 4 একক টাইম নিত, তাকে 2 দিয়ে গুণ করে দাও, 8 ঘন্টা অ্যান্সার। তাহলে অপশন বি কারেক্ট। 6 9 5 4 পি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, যেখানে পি একটি সংখ্যা, তাহলে পি এর মান কত? মানে একটা 1 2 3 4 5 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, বলছে এটা 11 দ্বারা বিভাজ্য হলে পি এর মানটা কত হবে, এবং বলছে পি একটা সংখ্যা। দেখো এখানে পাশে একটা জিনিস আমি আগে থেকে লিখে রেখেছি, যদি কোনো একটা এরকম ডিজিট পাও, মানে আমি এখানে ডট ডট দেওয়ার মানে হচ্ছে এখানে আরো সংখ্যা হতে পারে। সেক্ষেত্রে 11 ডিভিজিবিলিটি রুল কি হয়, যে আমরা প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম এরকম অড প্লেস যেগুলো আছে সেগুলোর যে যোগফল নিই সেটা, আর হচ্ছে এই দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ বা ইত্যাদি পরপর যেগুলো থাকবে, মানে জোড় স্থানীয় মানে অড ইভেন প্লেসে যেগুলো থাকে, তাদের যে যোগফলটা হবে, এই দুটো যোগফলের যে ডিফারেন্সটা নেব, বিয়োগ না কিন্তু ডিফারেন্স, মানে যেটা বড় সেটা থেকে ছোটটার বিয়োগ, তখন সেই রেজাল্টটা 0 অথবা 11 যদি হয়, তখন আমরা সেটাকে বলি যে ডিভিজেবল বাই 11। এই প্রশ্নতে যেহেতু বলছে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে এই যে 6 9 5 4 পি আছে, এখানে এই রুলসটা প্রযোজ্য। এটা কিন্তু আমি এখানে 6টা ডিজিট নিয়েছি মানে 6 এর ক্ষেত্রে প্রযোজ্য এমন নয়, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক যতগুলো ডিজিটই থাক না কেন, 11 ডিভিজিবিলিটি রুল এটা দিয়ে চেক করা যাবে, সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো 5টা সংখ্যা আছে, তাহলে দেখো 6 + 5 11, 11 + পি, আর এখানে 9 + 4 13। এখানে যেহেতু 11 + পি আছে,
আবার ওইখানে আছে 13, তাহলে এই ডিফারেন্সটা, এবার এটা যেহেতু বলেছে একটা সংখ্যা সিঙ্গেল ডিজিট, তাহলে এই সংখ্যাটা এমন কি হবে যাতে এই ডিফারেন্সটা 0 বা 11 হয়। শূন্য করা তো ইজি হয়ে যাচ্ছে, কারণ যদি আমি ধরে নিই পি মানে 2, তাহলে 11 আর 2 13, তার মানে 13, ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পি এর মানটা হয়ে যাবে 2, অপশন বি কারেক্ট। কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? 5% হারে 6 বছরের সুদ মানে 5 6 30%। তাহলে বলতে পারি ও টাকাটা যেটাই হোক না কেন সেটার 30%, মানে প্রশ্নে বলা আছে 240% থেকে রিয়েল ভ্যালুতে কনভার্ট করতে গেলে 8 দিয়ে গুণ। ওই টাকার পরিমাণ কত? অরিজিনাল টাকাটা তো আমরা 100% ধরি, তাহলে 30% মানে যদি 240 হয় তাহলে 100% মানে কত? অরিজিনাল ভ্যালুতে যাওয়ার জন্য 8 দিয়ে গুণ করে দিলাম, অপশন ডি কারেক্ট। 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় 16 বছর হয়, শিক্ষকের বয়স কত? দেখো এটা দু রকম ভাবে করা যেতে পারে। গড় চ্যাপ্টারে সাধারণত যে নিয়মটা তোমরা শিখে থাকো আমি সেটা ধরেই করছি, যে আমরা জানি যখন 5 জন ছেলে মেয়ে ছিল, 5 জন ছাত্র ছিল, তখন তাদের বয়সের গড় 9 ছিল। টিচার আসাতে তাদের বয়সের গড় 16 হয়ে গেছে, মানে টিচার আসার সাথে তাদের গড় বেড়ে গেছে। তাহলে গড়ের কনসেপ্ট থেকে কি বলতে পারি? যে টিচারের বয়স নিশ্চয়ই 9 এর থেকে বেশি, কারণ টিচারের বয়স যদি 9 হতো তাহলে কিন্তু সে গড় বাড়াতে পারতো না। সে যখন গড়টা বাড়িয়েছে তার মানে অবশ্যই টিচারের বয়স 9 এর থেকে বেশি। এবার 9 এর থেকে কতটা বেশি দেখি। টিচার আসার পরে বয়সের গড় হয়ে গেল 16, মানে সব টিচার এসে সবার গড় 7 বছর করে বাড়িয়ে দিল। এবার সে কতজনের গড় বাড়িয়েছে? 5 জন ছাত্র ছিল, বলছে এখন তাদের বয়সের গড় 16। এবার এখন তো শিক্ষক নিজেও আছেন, তাহলে এখন 5 জন ছাত্রের সাথে শিক্ষক মিলিয়ে মোট 6 জন আছেন, 6 জনের গড়ই কিন্তু 7 করে বাড়িয়েছে, অর্থাৎ 9 আর এখানে 6 সাথে 42, 51 হচ্ছে শিক্ষকের বয়স। এটা তোমরা গড় চ্যাপ্টারে সাধারণত এইভাবেই করে থাকো। এবার এখানে ডেটাটা যেহেতু ছোট, এটাকে ওই ছোটবেলাকার নিয়মে করলেও চলতো, যে এখানে 5 জন এবং একজন, এখন বর্তমানে 6 জন আছে এবং বয়সের গড় 16, মানে 96। আর আগে ছিল 5 জন, বয়সের গড় ছিল 9, তার মানে 45। তাহলে নতুন করে যে অ্যাড হলো তার বয়স 51। এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা ইচ্ছা। 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার? 15 মিটার আর 8 মিটার বাহু বিশিষ্ট দুটো দুটো বর্গক্ষেত্র আমি এখানে নিয়েছি। এবার বলছে এদের সমক্ষেত্রফল বিশিষ্ট, এদের সমক্ষেত্রফল বিশিষ্ট মানে মানে ধরো এইটার যা ক্ষেত্রফল আছে তার সাথে আমি এইটার ক্ষেত্রফলকে অ্যাড করবো, তাহলে একটা বড় আয়তক্ষেত্র, সরি বড় একটা বর্গক্ষেত্র তৈরি হবে। এখানে একটা বড় বর্গক্ষেত্র ধরো নিয়েছি, মানে এদের দুটোর মোট যে ক্ষেত্রফলটা সেটা এইটার ক্ষেত্রফলের সাথে সমান। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো তুলনায় এটা বড়, মানে এই দুটোর মোট ক্ষেত্রফলটা এটার সাথে সমান। বলছে এর পরিসীমা কত? এবার আমরা জানি পরিসীমা মানে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে যদি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পাবো। এবার বাহুর দৈর্ঘ্যটা কি করে বের করবো? একটা হিন্টস আছে, যে এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল যোগ করলে এটার ক্ষেত্রফল পাওয়া যায়। এবার এই যে 15 যেটার বাহু সেটার ক্ষেত্রফল কি করে বের করবো? 15 স্কোয়ার করে। 8 যেটার বাহু সেটার ক্ষেত্রফল কি করে বের করবো? 8 স্কোয়ার করে। তাহলে এই দুটো জিনিসের স্কোয়ার করে যা পাবো সেটা হচ্ছে এই যে বড় ক্ষেত্রফল ছবিটা এঁকেছি আমি তার ক্ষেত্রফলের সাথে সমান। এবার দেখো তোমরা কিন্তু এখানে পিথাগোরাসের ট্রিপলেট কাজে লাগাতে পারো। 15 আর 8 থাকলে পিথাগোরাসের ট্রিপলেট কি হয়? 17। যারা পিথাগোরাসের ট্রিপলেট জানো তারা আশা করি বুঝে গেছো, আমি আর কথা বাড়াচ্ছি না। যারা জানো না তারা প্রথমে এই দুটো স্কোয়ার করবে, পাবে 289, তখন বলবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 289, আর যেটা মানে হচ্ছে 17 স্কোয়ার। তখন বুঝতে পারবে যে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 17। পরিসীমা পেরিমিটার কি হবে? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 17 68 হবে অ্যান্সার। অর্থাৎ এটা পিথাগোরাসের ট্রিপলেট যদি জানা থাকে এই 15 এবং 8 দেখলেই বোঝা যেত যে 17, 4 17 68 অ্যান্সার চলে আসতো। মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার x:y অনুপাতে তৈরি। আচ্ছা, একটা মুকুট তৈরি হচ্ছে যেখানে সোনা আর রূপা আছে, গোল্ড ইস টু সিলভার, যার অনুপাত দেওয়া আছে x:y। বলছে ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করলে সোনা আর রূপার অনুপাত 1:1 হবে? মানে এই যে মিশ্র ধাতুটা আছে এখান থেকে কিছুটাকে আমি আউট করে দেবো, আউট করে সেই একই পরিমাণে আবার রূপাকে নিয়ে আসবো, তারপরে নতুন অনুপাত হবে 1:1। প্রতিস্থাপিত করা মানে কি? মানে একটা মিক্সচার আছে, মানে একটা অনুপাতে একটা একটা অনুপাতে একটা মিশ্রণ আছে, আমি সেখান থেকে কিছুটা মিশ্রণ তুলে নেবো, নিয়ে যেটা দিয়ে রিপ্লেস করতে বলেছে, রিপ্লেস বা প্রতিস্থাপন করা মানে কি? মানে একটা জিনিসকে আমি সরিয়ে আরেকটা জিনিস নিয়ে আসবো, মানে কিছু পরিমাণ মিশ্রণ তুলবো এবং যার দ্বারা প্রতিস্থাপন করতে বলেছে ততটাই তাকে নিয়ে আসবো। মানে আমি ঠিক যতটা পরিমাণ মিশ্রণকে এখান থেকে সরাবো, মানে সোনা রূপার মিশ্রণকে সরাবো, ততটা পরিমাণে রূপা আমাকে অ্যাড করতে হবে, তাহলে সোনা রূপার অনুপাত হবে 1:1। বলছে এই পরিমাণটা কত, মানে আমি কতটা তুলে নিয়ে সম পরিমাণ রূপাটা প্রতিস্থাপন করবো এটা জানতে চেয়েছে। তো এখানে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যদি তোমরা এই ছোটবেলাকার রুলস যেরকম এক্স ধরে করা যদি তোমরা ওইভাবে যাও করতে পারো, কোনো ব্যাপার না, এখানে এটা সহজেই মিলে যাবে। কিন্তু এর একটা ট্রিক রয়েছে, ওই ট্রিকে এখন যদি আমি ওই ট্রিকের মানে ট্রিক কি করে আসলে ওটা ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যদি তোমাদের কারোর ইচ্ছে হয় যে আমি এখন যেই ট্রিকে অঙ্কটা করবো এটা কিভাবে করলাম এর ব্যাখ্যাটা কি, দেখো ট্রিক মুখস্থ করে অঙ্ক করা সম্ভব নয়, ট্রিকের ব্যাখ্যা তোমাকে জানতেই হবে। আর যদি তোমাদের কারোর মনে হয় যে ওই ব্যাখ্যাটা জানা দরকার আছে, কমেন্টে জানিও, আমি আলাদা একটা ভিডিওতে ওই
এই মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টার এই যে প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্টের অঙ্কগুলো, সেগুলোর ওই ট্রিকটার ব্যাখ্যা করে কয়েকটা অঙ্ক করিয়ে দেবো। তো এখন শুধু সলিউশনটা করছি। তো যেই দেখো কিছু পরিমাণ, এই ট্রিকটা এরকম যে যাকে আমি রিপ্লেস করব সেটা ছাড়া আরেকটা যেটা আছে, মানে এই যে সোনা যেটা আছে, আমি এইটার পরিমাণটা দিয়ে করবো। এবার এই ব্যাখ্যাটা আমি গেলাম না, বললামই তো, আমি সরাসরি সলিউশনে আসছি। তো সোনাকে যখন রিপ্লেস করা হচ্ছে তখন সোনার পরিমাণ থাকছে হচ্ছে এইটা, মানে আমি রিপ্লেস করি বা না করি, টোটাল অনুপাতটা যেহেতু এটা, তাহলে টোটাল পরিমাণ এক্স প্লাস ওয়াই, যার মধ্যে সোনার পরিমাণ আছে এক্স। এবার ওই ট্রিক অনুযায়ী এখানে একটা ফ্র্যাকশন আসবে, তারপরে যে সোনার রিমেইনিং পার্টটা নতুন অনুপাতে 1:1, তার মানে টোটাল পরিমাণ 2, তার মধ্যে সোনা আছে 1। এখান থেকে ফ্র্যাকশন পাবো, এক্স প্লাস ওয়াই ওইদিকে চলে যাবে আর এক্সটা চলে আসবে নিচে। এবার যদি যেহেতু বলেছে কতটা রিপ্লেস করতে হবে, রিপ্লেসের ভ্যালুটা আসবে 1 - f। 1 - f মানে হবে 2x। তাহলে এখানে 2x আসবে লসাগু, 2x মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে x - y/2x, অপশন ডি। যদি তোমরা এই ট্রিকটা শিখতে চাও কি করে আসলো তার ব্যাখ্যা যদি জানতে চাও, কমেন্টে জানিও, আমি আলাদা একটা ভিডিওতে এটা বোঝাবো এবং কয়েকটা প্রিভিয়াস এর কোয়েশ্চেন, এসএসসি রেল বা যে কোনো পরীক্ষার প্রিভিয়াস এর কোয়েশ্চেন তুলে সমাধান করেও দেখাবো এই ট্রিকটার মাধ্যমে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:5, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3, পিতার বর্তমান বয়স কত? বয়সের ডিফারেন্স আগে ছিল 5, এখনো 5, ডিফারেন্স সেম আছে, আর কিছুই করতে হবে না, এর ব্যাখ্যায় আর গেলাম না। 5 বছরে দেখো রেশিও থেকে আগে ছিল বর্তমান বয়স 7, 5 বছর পরে 8 হচ্ছে, মানে 1 বাড়ছে, 1 ইউনিট বাড়ছে, মানে সেটা আছে 5 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স অনুপাত অনুযায়ী 7, তাহলে 7 থেকে হয়ে যাবে 35, যেহেতু 1 ইউনিট মানে 5, তাহলে অপশন বি কারেক্ট। পরের প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের পরিমাণ কত? 10টাকে 100 ধরো আর 11টাকে 110 ধরো, তাহলে 10%। এটা একদমই সোজা ছিল, মানে 10 টাকায় 1 টাকা লাভ, 100 টাকায় কত? 10%। দুটো জিনিসের কিউবের বিয়োগফল, আবার নিচে আছে যোগফল। এটা যদি আমি ফর্মুলায় যেতে চাই, বিশেষ কোনো লাভ কিন্তু হবে না, তার কারণ এখানে আমি কিছু কাটতে পারবো না। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দুটো যা আছে, দুটো দিয়ে যে কোনো একটা করো, উপরে দাও নিচে দাও, কোনো কিছু কাটবে না, তাহলে রিয়েল ভ্যালুতে চলে যাই ভালো হবে। 8-এর কিউব করলে হয় 512, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে কিউব করলে দশমিকের পর 3টে সংখ্যা, সেম ভাবে এটা হয়ে যাবে 0.064, উপরে বিয়োগ আর নিচে হয়ে যাবে যোগ। বিয়োগ করলে আসবে কত? 8 হাতে 1 7, 51 থেকে 7 বাদ দিলে 44, যোগ করলে হবে 6 7 5, দশমিক দুটো উঠে যাবে, 4 দিয়ে কাটা যাচ্ছে, 11 2, 4 দিয়ে কাটলে 4 15, 4 14 56, অবশেষ 1 16, 4 4 16, 112/144, 32 ডিফারেন্স। আচ্ছা 16 দিয়ে কাটা যাবে, 16 দিয়ে কাটলে 7, 16 দিয়ে কাটলে 9, তাহলে 7/9 হচ্ছে অ্যান্সার, 7/9, অপশন বি কারেক্ট। পরবর্তী প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজের বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু ডিইএফ, ছবিটা এঁকে নি তারপরে বোঝাচ্ছি। এই একটা ত্রিভুজ, এটা ধরে নাও এ, এটা বি, এটা সি, সরি কি চলে আসলো, এটা সি। বলছে বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ, বিসি এটা এর মধ্যবিন্দু ডি, তারপরে সিএ এর মধ্যবিন্দু ই, তারপরে এবি এর মধ্যবিন্দু এফ, তারপরে বলছে বিই, বিই এটা, তারপরে বলছে ডিএফ, ডিএফ মানে এটা। আচ্ছা এরা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, মানে এই বিন্দুটা এক্স। তারপরে বলছে সিএফ, সিএফ এটা, আর ডিই মানে এটা, এরা পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? এক্স ওয়াই, এক্স ওয়াই মানে এটা, এই দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। অপশনগুলো দেখো সবকিছুই বিসি এর নিরিখে আছে। এটা ত্রিভুজে, তোমরা যারা জ্যামিতিতে ত্রিভুজের মিড পয়েন্ট থিওরেম পড়েছো তারা বুঝতে পারবে, আমি বোঝাচ্ছি একটু পরে। এটা দেখো, এটা যদি আমি বিসির সাপেক্ষে প্রকাশ করতে চাই, এই দুটো বিন্দুকে ধরে যোগ করে দিলাম, তখন মিড পয়েন্ট থিওরেম থেকে পাবো যে ই এফ ইকুয়াল টু হাফ অফ বিসি। যেহেতু এই দুটো মিড পয়েন্ট, তাহলে এইটার সাথে এটা হাফ হয় এবং প্যারালাল হয়। আচ্ছা এই যে এক্স ওয়াইটা আছে, এটা আবার এই এক্স পয়েন্টটা এই ডি এফ এর মিড পয়েন্ট, আবার ওয়াই পয়েন্টটা ডিই এর মিড পয়েন্ট, তারপর সেইখান থেকে আবার পেতে পারি তাহলে যে এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ইএফ। এবার যেহেতু ইএফ এর ভ্যালু হাফ অফ বিসি পেলাম, তাহলে এখানে থাকলো হাফ ইন্টু ইএফ না লিখে আমি এখন লিখবো হাফ অফ বিসি, তাহলে হাফ আর হাফ থেকে 1/4 হয়ে যাবে, অপশন ডি কারেক্ট। এবার মিড পয়েন্ট থিওরেম যারা জানো না তারা ভাবছো এটা কি করে হলো, অনেকে পারেওনি পরীক্ষার হলে, এবার বুঝে নাও, আলাদা একটা স্লাইডে এটা ডিটেলসে বোঝাচ্ছি। দেখো এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। এরপরে বলা ছিল বিই এবং ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে, তাই আমি এইখানে বিই
আর ডিএফটাকে আলাদা কালিতে নিয়েছি তোমাদের স্পষ্টভাবে বোঝানোর জন্য, যে এই দুটো লাল কালিতে লেখা আছে এরা এক্স বিন্দুতে ছেদ করলো মানে এখানে। তারপরে সিএফ আর ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করলো, এটা আলাদা কালারে নীল কালিতে নেওয়া আছে, এটা হচ্ছে এক্স ওয়াই। এবার বলছে যে এই এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, এক্স ওয়াই মানে এই বাহুটা, এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। এই ছবিটায় চলে আসো, এই যে পয়েন্টটা আছে, আচ্ছা কালিটা চেঞ্জ করে নি, এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে এক্স, আর এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ওয়াই। এই এক্স ওয়াই এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, এক্স ওয়াই ভ্যালুটা কত। খেয়াল করে দেখো, এই যে বি ডি ই এফ, এই যে বি ডি ই এফ যেটা আছে, এটা দেখতে অনেকটা সামান্তরিকের মতো। দেখতে সামান্তরিকের মতো কি করে বুঝলাম? ত্রিভুজের মিড পয়েন্ট থিওরেমটা এবার একটু বলি। একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই, ধরো আমি প্রথম ছবিটায় আসি, প্রথম ছবিটাতে এই যে ই এবং এফ, এটাকে যদি আমি যুক্ত করি, ই এবং এফ এটাকে যদি আমি যুক্ত করি, এই যে সরলরেখাটা টানলাম, এটা হচ্ছে এর বিপরীতে ত্রিভুজের যে বাহুটা থাকছে তার সাথে সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। মানে ই এফ এটা হচ্ছে বিসির সাথে সমান্তরাল, আর ই এফ এর মান হয় বিসি এর অর্ধেক। এটাই মিড পয়েন্ট থিওরেম। এবার এই থিওরেমটা কাজে লাগিয়েই এর আগে এখানে সমাধানটা করেছিলাম। তাহলে এই ছবিতে আমি বলতে পারছি যে এই যে সাদা দাগটা আছে ই এফ, এটা বিসির সাথে সমান এবং সরি বিসির সাথে সমান্তরাল এবং বিসির অর্ধেক। তারপরে আমি যেটা বলছিলাম যে এটা একটা সামান্তরিক। কেন সামান্তরিক দেখো, এই যে এবি, এই যে ডি পয়েন্টটা এটা বিসির মিড পয়েন্ট, আবার এসি এর মিড পয়েন্ট হচ্ছে ই। তাহলে আমি যদি এই দুটো মিড পয়েন্টকে যুক্ত করি, তাহলে তারা তার বিপরীত দিকে যে বড় বাহুটা আছে সেটার সাথে সমান্তরাল, অর্থাৎ এই ডিইটা এ বি এর সাথে সমান্তরাল। তাহলে এ বি এর সাথে যদি ডিই সমান্তরাল হয়ে যায়, আবার একটু আগে দেখলাম ই এফ বিসির সাথে সমান্তরাল, তাহলে এটা এবং এটা সমান্তরাল, আবার এটা এবং এটা সমান্তরাল। তাহলে সামান্তরিক এই কারণেই হলো, এই যে বি ডি ই এফ যে সামান্তরিক বলছিলাম, সামান্তরিকের শর্তই এটা যে যখন দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় একটা চতুর্ভুজে, তখন সেটা সামান্তরিক। তাহলে এটার সাথে এটা সমান্তরাল হয়ে গেল, মানে বিএফ আর ডিই সমান্তরাল, ইএফ আর বিডি সমান্তরাল, তাহলে এটা সামান্তরিক হলো। সামান্তরিকের আরেকটা ধর্ম আছে যে সামান্তরিকের দুটো কর্ণ পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে বিই আর ডিএফ এটা হচ্ছে সামান্তরিকটার দুটো কর্ণ, যারা পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করবে। মানে এই যে বড় লাল দাগটা আছে সেটার এই অংশটা এবং এই দিকের অংশটা সমান, আবার এই যে লাল দাগটা আছে সেটার এই অংশটা আর এই অংশটা সমান। তাহলে ডিএফ যে সরলরেখাটা, তার এই অংশটা আর এই অংশটা যদি সমান হয়, কখন সমান হবে? নিশ্চয়ই এই বিন্দুটা যদি তার একদম মাঝখানে থাকে। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এই যে এক্সটা আছে, এই এক্সটা হচ্ছে ডিএফ এর মিড পয়েন্ট। সেম ভাবে এই দিকে আসি, এই যে ই এফ ডিসি বা সি ডি এফ ই, এটাও একটা সামান্তরিক। কি করে বুঝলাম? এফ আর ডি যেহেতু মিড পয়েন্ট, এই দুটোকে এক জায়গায় যুক্ত করলে এটা বিপরীত দিকের বাহু এসির সাথে সমান্তরাল হচ্ছে, আবার ডি ইটাকে যুক্ত করলে তারা বিপরীত দিকের বাহু এটার সাথে সমান্তরাল হচ্ছে। তাহলে এইটার সাথে এইটা সমান্তরাল, সরি মিস করে গেছি, ই এফটা আর বিসিটা সমান্তরাল ছিল, তাহলে এই দুটো সমান্তরাল হলো। আবার এইটার সাথে এটা সমান্তরাল হলো, তাহলে এটা সামান্তরিক হলো। সামান্তরিকের এই যে কালো দুটো দাগ আছে, এই দুটো হচ্ছে কর্ণ, তাহলে তারা পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করেছে, যেটা একটু আগে বললাম। সেখান থেকে বুঝতে পারি যে এইটার সাথে এই অংশটা সমান, তার মানে ওয়াই হয়ে যাবে মিড পয়েন্ট। এবার এই যে ভিতরে একটা ত্রিভুজ তৈরি হলো, যেই ত্রিভুজটার নাম হচ্ছে ডিইএফ, এর ক্ষেত্রে ডিএফ এর মধ্যবিন্দু এক্স, ডিই যার মধ্যবিন্দু ওয়াই, এই দুটো মধ্যবিন্দুকে যখনই আমি এক জায়গায় যুক্ত করছি, তখনই ওই মিড পয়েন্ট থিওরেম থেকে পাচ্ছি যে তাদের বিপরীত দিকে যে আরেকটা বাহু আছে, এই যে এক্স ওয়াই এর বিপরীতে যে উল্টো দিকে যে বাহুটা আছে ইএফ, সেটা এর সাথে প্যারালাল এবং এর হাফ। এইখান থেকেই বলা যায় এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ ইএফ। আর ইএফ এর ভ্যালু আবার বের করলাম হাফ অফ বিসি, যেখান থেকে আসলো 1/4 বিসি। এটাই ছিল সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। কমেন্টে জানিও এটা কেমন লাগলো। যদি পরপর ছাড় 20%, 10% ও 5% হয়, তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান হয়? সাকসেসিভ মেথড ইউজ করে দাও। এই 20 আর 10-এর সাকসেসিভ থেকে পেয়ে যাবো 28%। এটার আমি ব্যাখ্যা করলাম না, তোমরা জানো আশা করি। তারপরে 28-এর সাথে আবার যদি 5 সাকসেসিভ মেথডে ফেলি ডিসকাউন্টের ক্ষেত্রে, জানি তোমরা হয়তো কমেন্টে অনেকেই বলবে যে 3টেকে তো একবারে করা যেত, আমি জানি করা যেত। ওই 3টে একবারে করতে গিয়ে অনেকে গুলিয়ে ফেলে, এর জন্য এভাবে ভেঙে দেখালাম। 33 মাইনাস 14/10, এই যে 2 দিয়ে কেটেছি না, 4 দিয়ে কাটা যেত, 2 দিয়ে কেটেছি এই কারণে যাতে 10 দিয়ে সহজে ভাগ করা যায়। মাইনাস 1.4, 33 থেকে একবার দাও 32, আবার 32 থেকে 0.4 বাদ দিলে 31.6। অপশন এ। কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ হলো 30, সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স, তার 3/4 অংশ 1/3 অংশ, এটা আবার 30-এর সাথে সমান। 3 3 কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 4 দিকে গুণ হয়ে গেলে 120। অপশন ডি কারেক্ট। যদি এবিসিডি একটি সামান্তরিক হয় এবং বি কোণ 60 ডিগ্রি হয়, এ কোণের মান কত? সামান্তরিকের সাধারণ ধর্ম, এবি
আর ডিসি সমান্তরাল, আবার এডি আর বিসিও সমান্তরাল। দেখো এই উপরের দিকে যে এডি সরলরেখাটা আছে, এটা এর নিচের দিকে বিসি সমান্তরাল, সরলরেখার সাথে সমান্তরাল। এইদিকে একটা বাহু, এইদিকে একটা বাহু, এই উপরের দুটোর সাথে সমান্তরাল, আর এইটা হচ্ছে তাদের ছেদক। ছেদকের সমান্তরাল সরলরেখার ধর্ম এটা, যে ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়। এই বি এর মানটা 60 আছে, 180 মান থাকলে এটাকে 120 হতে হবে। তাহলে অপশন সি কারেক্ট। দেখো এর আনুমানিক মান জিনিসটা কি, আসলে এটা একটা সোজা প্রশ্ন, কিন্তু যদি কেউ মানে কোনোদিন না করে থাকে, একদম প্রথম অবস্থায় পরীক্ষা কি দেখে, হয়তো ঘাবড়ে যেতে পারে, কিন্তু সোজা। কিউব রুট অফ 65। দেখো এটা যদি 65 না হয় 64 হতো, 64 এর কিউব রুট 4 হয়, কিন্তু এখানে আছে 65। তার মানে ভ্যালুটা যেহেতু 64 এর থেকে বেশি আছে, তাহলে তার কিউব রুটের ভ্যালুটাও কিন্তু 4 এর থেকে বেশি কিছু হবে। সেটা নিশ্চয়ই 4.5 এর বেশি হবে না, কারণ 5 এর কিউব হয় 125, 4 এর কিউব হয় 64, 4.5 এর বেশি হতে গেলে ওই 64 আর 125 এর মাঝামাঝি কিছু একটা হতে হবে হয়তো। এটা যেহেতু 65 আছে, মানে 64 থেকে সামান্য বড়, তাহলে এর ভ্যালুটাও 4 এর থেকে খুব অল্প একটু বড় হবে, যেটা 4.5 এর থেকে কম। তাহলে আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসাবে এখানে 4 নিলাম, ইন্টু 23.93। 23.93টাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আকারে 24 নিতে পারি। আনুমানিক মান চেয়েছে না, আনুমানিক মান এইভাবেই বের করা হয়। মানে তোমরা যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরো, মানে দশমিকের পরে 4 বা তার থেকে, সরি 5 বা তার থেকে বড় সংখ্যা হলে আমরা পরের ডিজিটে চলে যাই, বা 4 এর থেকে 4 বা তার থেকে ছোট হলে মানে পরেরটুকু বাদ দিয়ে দিই, সেই জিনিসটা করছি। মাইনাস 31.04, তাহলে এখানে শুধু 31 নিলাম। 4 × 24 = 96 মাইনাস 31 বিয়োগফল 65, অপশন ডি কারেক্ট। পরের প্রশ্ন দেখো, এ ও বি এর মাসিক গড় আয় 7,000 টাকা, বি ও সি এর মাসিক গড় আয় 6,000 টাকা, সি ও এ এর মাসিক গড় আয় 6,500 টাকা, বি এর প্রকৃত আয় কত? তাহলে এ আর বি এর গড় দেওয়া আছে, আমি যদি মোট বের করি তাহলে হয়ে যাবে 14,000। বি আর সি এর গড় দেওয়া আছে 6,000, তাহলে মোট হয়ে যাবে 12,000। সি আর এ এর গড় দেওয়া আছে 4,500, তাহলে মোট হয়ে যাবে 6,500, তাহলে মোট হয়ে যাবে 13,000। বাদিকে যদি সবাইকে যোগ করি, দেখো এ আছে দুটো, বি আছে দুটো, সি আছে দুটো, তাই একবারে 2 × এবিসি লিখলাম, এ প্লাস বি প্লাস সি। এই সব কটাকে যোগ করো, 14, 12, 13। আচ্ছা এখান থেকে এক এখানে দিয়ে দিলাম, তাহলে এটাও 13, এটাও 13, তিনটেই 13 হয়ে গেল, তার মানে 39। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি মানে কত পেতে পারি, 2 এদিকে ভাগ করে দাও, এটা 38 থাকলে 19 হতো, তার মানে 19,500। বি এর মান জানতে চেয়েছে, তাহলে বি এর মান হবে 19,500 মাইনাস এ আর সিটাকে আমি যদি এদিকে পাঠিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে বি পেয়ে যাবো। এবার দেখো এ আর সি এর যোগফল এখানে পেয়েছি 13,000, 13,000 বাদ দিয়ে দাও, 19,500 থেকে 13,000 বাদ দিলে 6,500, 6,500, অপশন ডি কারেক্ট। পরের প্রশ্ন দেখি, বলছে x+2 দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা x³ + 6x² + 4x + k বিভাজ্য হয়, তবে k এর মান কত? দেখো এটা একটা বিশেষ নিয়মে করা যায়। ক্লাস 11-12-এ যারা অঙ্ক করেছো তারা তো খুব সহজে এটা করতে পারবে। যারা এই নিয়ম জানো না তাদের জন্য একদম ভেঙে ভেঙে বাচ্চাদের মতো করে একটা জিনিস বোঝাই। দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে সম্ভবত ক্লাস 8 বা 7 হতে পারে, 8 সম্ভবত, একটা চ্যাপ্টার আছে যেখানে বীজগাণিতিক সংখ্যামালার গুণফল ও ভাগফল, বীজগাণিতিক রাশিমালার গুণফল ও ভাগফল এটা শেখানো হয়। সেই চ্যাপ্টারের এই বাচ্চাদেরকে যেভাবে ভাগ শেখানো হয়, মানে বীজগাণিতিক রাশিমালা এগুলো এই বাচ্চাদেরকে যেভাবে ভাগ শেখানো হয় সেভাবে এটা করে দেখাচ্ছি। তাহলে যারা এই পলিনোমিয়াল সলভ করতে জানো না তারাও পেরে যাবে। নিয়মটা কি, যে এটা হচ্ছে ভাজক আর এটা ভাজ্য। নিয়মটা হচ্ছে ভাজককে আমি এমন কিছু দিয়ে গুণ করবো, মানে ভাগফল আকারে আমি নিজের মতো করে এমন কিছু সলভ মানে নেব, যাতে এই ভাজ্যর থেকে একটা করে টার্ম পরপর কেটে যায়। এখানে আছে x+2, এখানে আছে x³ x³ এর সাথে মেলাতে গেলে এই জিনিসটাকে আমাকে x² দিয়ে গুণ করতে হবে, কারণ x² আর x এর গুণফল হয়ে যায় x³। তাহলে এখানে আমি ভাগফল আকারে x² ধরলাম, তাহলে x² আর x গুণ করলে হয়ে যাবে x³ আর 2 এর সাথে x² গুণ করলে হয়ে যাবে 2x²। এদের যদি বিয়োগ করি তাহলে এখান থেকে চলে আসবে 4x²। তারপরে ভাগফলের যেরকম নিয়ম একটা একটা করে টার্ম নেমে আসে, সেরকম +4x নেমে আসলো। এবার এইটাকে আমি এমন কিছু দিয়ে গুণ করবো, মানে ভাগফল আকারে এমন কিছু নেবো যে ভাজকের সাথে সেই ভাগফলটা গুণ করলে এর মধ্যে থেকে এই একটা টার্ম কেটে যায়। মানে প্রথমে এক্স এর কিউবটা কাটলো, এবার x² কাটবে। এখানে আছে x² নিতে গেলে আর একটা x আনতে হবে, কিন্তু এখানে 4x² আছে, তাহলে আমি 4x নিয়ে নিলাম। 4x × x মানে x² প্লাস 4x × 2 মানে 8x। এবার এদের বিয়োগ করে দাও, 4x থেকে আমি যদি 8x বিয়োগ করি তাহলে কত হবে, -4x। তারপরের টার্মটা চলে আসলো প্লাস কে। এবার x³ কাটলো, x² কাটলো, এবার x কে কাটবো। এখানে আছে 4, এখানে আছে x, এখানে আছে -4x, তাহলে এখানে -4 নিয়ে নিলাম। তাহলে -4 নিলে -4x, প্লাসে মাইনাসে -8। প্রশ্নতে ছিল যে এই যে বড় রাশিমালাটা আছে এটা x+2 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো কিছু যদি কোনো একটা সংখ্যা যদি আরেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে ভাগ করলে সেক্ষেত্রে ভাগফল আমরা ভাগশেষ কত পাই, 0। কিন্তু এই অঙ্কটাতে দেখো যখন আমি এটা থেকে এটাকে বিয়োগ করছি, তখন কিন্তু মানে কে থেকে -8 কে বাদ দিচ্ছি, কে -8, তাহলে +8 হয়ে যাবে না? তার মানে এখানে কিন্তু ভাগশেষ আসলো k+8। এবার যেহেতু সংখ্যাটা এই বড় রাশিমালাটা x+2 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে ভাগশেষ অবশ্যই 0 হওয়া উচিত। কিন্তু আমার আছে ভাগশেষ k+8, তাহলে k+8 মানে আমি বলতে পারি 0, কারণ ভাগশেষ মানে ভাগটা মিলে যাওয়ার কথা, ভাগশেষ থাকার কথা নয়, কিন্তু এখানে k+8 আছে। তাহলে k+8 মানে যদি 0 হয়, তাহলে k মানে হবে -8। এটাই কারেক্ট। শর্টে যেটা করা যায়, যেটা বলছিলাম যে ওই থিওরেমটা না জানলে হয়তো অনেকে পারবে না, ওই x+2টাকে 0 ধরবো, তখন x মানে আসবে 2,
-2, এই -2 এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও এইখানটাতে, তারপরে যদি তার ভ্যালুটাকে 0 করো, তখন দেখবে k এর ভ্যালু চলে আসবে -8। বলছে প্রশ্নবোধক স্থানে কি বসবে, এখানে কি বসবে? 2/5 ভাগ আছে, ভাগটাকে আমি গুণ করে উল্টে দিচ্ছি। 1 × 1/15, তার মানে এটা 16/15, তাহলে উল্টে দিলে এটা হয়ে যাবে 15/16। -1/4 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্নের জায়গায় একটা x বসালাম, 2/3। 5 দিয়ে 15কে কাটো 3, 2 দিয়ে 16কে কাটো, হয়ে যাবে 8। তাহলে 3/8 -1/4, আর ওই -2/3টাকে এদিকে নিয়ে আসলাম, +2/3, এখানে হয়ে গেল x। সমাধান করো, লসাগু 24, 3 থাকলো, 3 3 9, মাইনাস এখানে থাকছে 6, প্লাস ভাগ করলে পাচ্ছি 8, 8 দুগুণে 16, এটা ইকুয়াল টু x। তাহলে 9 - 6 মানে 3, 3 + 16 মানে হচ্ছে 19, 19/24। আচ্ছা, x ইকুয়াল টু 19/24, অপশন বি কারেক্ট। 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে? টাইম অ্যান্ড ওয়ার্কের ওই এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ধরে করো, পেন ইউজই করতে হবে না। 20 জন মানুষ, এফিসিয়েন্সি 20 ধরলাম, এক একজনের এফিসিয়েন্সি 1 করে, তাহলে এফিসিয়েন্সি 20 ইন্টু টাইম 15, 20 আর 15 গুণ করলে 300, টোটাল ওয়ার্ক 300। তাহলে 10 জন যদি 30 জন যদি মানুষ হয়, তাহলে এফিসিয়েন্সি 30, তাহলে এখন টোটাল কাজটাকে 3 বানাতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 3 10 30 আর 10 গুণ করলে 300, অর্থাৎ অপশন ডি কারেক্ট। মানে 30 জন মানুষ কাজ করলে 10 দিনে কাজটা শেষ হয়ে যাবে। কোনো সংখ্যার 2/5 অংশ 169 এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়, সংখ্যাটি কত? কোনো সংখ্যার 2/5 অংশ, তার সাথে যদি 169 গুণ করি, সরি যোগ করি, তাহলে সংখ্যাটার 3 গুণ পাওয়া যায় যোগফল আকারে। কোনো সংখ্যার 2/5 অংশ মানে কি? মানে সংখ্যাটা যদি 5 হয়, তার মধ্যে থেকে 2 নেব। আচ্ছা, তাহলে মোট সংখ্যাটা হচ্ছে 5, তার মধ্যে থেকে আমি নিলাম 2। 2 মানে 2 ইউনিট নিলাম, কারণ মোট আসল সংখ্যাটা তো 5 নয়, আসল সংখ্যা 5 এর থেকে বড় কিছু। অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 5, তার মধ্যে থেকে 2 আমি নিয়েছি। 2 এর সাথে যখন 169 যোগ করছি, তখন পাচ্ছি অরিজিনাল সংখ্যার 3 গুণ। অরিজিনাল সংখ্যাটাকে আমি 5 ধরেছি, তাহলে তার 3 গুণ মানে 3 5 15। 2 ইউনিট, তার সাথে কোনো কিছু একটা যোগ করে আমি পেয়ে যাচ্ছি 15, তাহলে কত ইউনিট বাড়লো? 13 ইউনিট বাড়লো। কিন্তু আমি দেখছি যে না, আমি 169 যোগ করেছি, তার মানে আমি বলতে পারি ওই 13 ইউনিট মানে 169। তাহলে কি করে পেলাম? এই 13 ইউনিট থেকে অরিজিনাল ভ্যালুতে যেতে গেলে 13 দিয়ে গুণ। প্রশ্ন ছিল সংখ্যাটি কত? সংখ্যাটিকে দেখো আমি প্রথমেই বললাম আসল সংখ্যাটা 5, তাহলে এই 5 থেকে আসল সংখ্যা যাও 13 দিয়ে গুণ করে 65 আসবে অ্যান্সার। এবার যদি কারো এইভাবে পছন্দ না হয়, যেভাবে ওই এক্স ধরে করো ওরকম করবে। কোন সংখ্যার 2/5 অংশ, সংখ্যাটা এক্স, তার 2/5 অংশ হচ্ছে 2x + 5, এর সাথে 169 গুণ করো, পাবে সংখ্যাটার 3 গুণ এইটা। এখান থেকে এক্স এর মান বের করবে, সেই 65 আসবে। এইভাবে করতে পারো এক্স ছাড়া। যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, তবে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক? দেখো এই পাশে একটা ছবি নিয়েছি। ত্রিভুজ তোমরা যারা জ্যামিতিতে পড়েছো, তারা ত্রিভুজের একটা ধর্ম জানবে, যে ত্রিভুজের ছোট দুটো বাহুর যোগফল সবসময় বড় বাহুটার থেকেও বড় হয়। তাহলে এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সিটা বড় আছে। আমি ছবিটা ইচ্ছে করে এমন নিয়েছি যে সিটাকে যেন বড় দেখায়। তাহলে ছোট দুটো বাহু এ আর বি, ত্রিভুজের ধর্ম বলছে যে এদের যোগফলটা নাকি বড় বাহুটার থেকেও বড় হয়। তাহলে বড় বাহুটা সি, তার দৈর্ঘ্যের থেকে ছোট দুটো বাহুর যোগফলের দৈর্ঘ্যের যোগফলটা বড়, এরকম। প্রশ্নে বলছে যে বাহুগুলো দৈর্ঘ্য কি হবে। দেখো আমি যদি এই যে ইকুয়েশনটা আছে, এখানে দুই দিকে যদি সি যোগ করে দিই, এরকম দাঁড়াবে। কেন এটা করলাম? কারণ a + b + c মানে ত্রিভুজের 3টে বাহুর যোগফল, আর যেটা কিনা ত্রিভুজের পরিসীমা, আর প্রশ্নে বলা আছে সেটা নাকি 52। তাহলে এইদিকে হয়ে গেল 52, আর এদিকে c + c মানে 2c, 2 দিয়ে 52কে কেটে দাও, হয়ে যাবে 26। তাহলে 26, আচ্ছা এটাকে উল্টো করে লিখি, c 26 এর দিকে মুখটা খুলে দাও, লেখো 26, সরি সরি সরি, হ্যাঁ ঠিকই ঠিকই আছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম, সি যেটাকে আমি এখানে ত্রিভুজের সব থেকে বড় বাহু ধরেছিলাম, সেটার মান কিন্তু 26-এর থেকে ছোট দাঁড়ালো। প্রশ্নে ছিল যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। যেহেতু বড় বাহুটার দৈর্ঘ্য 26-এর থেকে আমি ছোট বের করলাম, তার মানে বাকি দুটোর বাহু 26-এর থেকে ছোটই হবে। তাহলে অপশন বি কারেক্ট। a/b মানে আছে, এটাই লাস্ট প্রশ্ন, a/b মানে আছে 3:25, b/c মানে আছে 105:17, abc কত? ছোটবেলায় যেটা করতে কি যেন বলতে সবাই, দ পদ্ধতি। তো দ পদ্ধতি করে ফেলো লাস্ট অঙ্কে। 105:17, তাহলে এবিসি মানে কত? প্রথমে এই দুটোর গুণফল 3 গুণ 105, তারপরে এই দুটোর গুণফল 105 গুণ 25, তারপরে এই দুটোর গুণফল 25 গুণ 17। এইভাবে পাই a/b/c। দেখো এই সবকটার মধ্যে 5 কমন আছে, 5 দিয়ে কেটে দাও, এটাকে 5 দিয়ে কাটলে 21, এটাকে 5 দিয়ে কাটলে 5, এটাকে 5 দিয়ে কাটলে 5। তাহলে প্রথমে পাচ্ছি 21 গুণ 3 মানে 63। আচ্ছা 63 দিয়ে না একটাই অপশন আছে, মানে 63 দিয়ে শুরু একটাই অপশন, এ দেখো লাস্টে 5 17 85, আর 105 আর 5 গুণ করলে 525 আসে, মানে প্রথমে এটা থেকে চলে আসলো, অপশন বি কারেক্ট। 30টা অঙ্ক এখানেই শেষ হলো। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, কোন অঙ্কের সমাধান সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আগামী জানুয়ারির 4 তারিখ 2026 সাল রবিবার নতুন ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন 5.0 শুরু হচ্ছে। তোমরা যারা অঙ্ক রিজনিং এ নিজেদের ভিত আর মজবুত করতে চাও, আরো ভালোভাবে শিখতে চাও, অবশ্যই এই ব্যাচে যোগ দিতে পারো। ব্যাচের ব্যাপারে বিস্তারিত আমাকে ফোন করে জানতে পারো, বা নেক্সট নামে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ ফলো করতে পারো, সেখানেও আপডেট পাবে।
বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।